রাতের আধার পেরিয়ে আকাশে উঠেছে এক রক্তিম সূর্য। সময় ভোর 6টা। রাইসার ঘুম কিছুটা হালকা হয়েছে। এসির বাতাসে ঠান্ডা হয়ে আসা রুমে বিছানার ওপর শুয়ে থেকে ওকেও যেন ঠান্ডাটা জেগে ধরেছে। বিছানা হাতড়াতে লাগলো কিছুর হদিশ পাওয়ার আশায়। কিন্তু হায়, বিছানা যে ফাঁকা। তবে ফাঁকা তো থাকার কথা নয়। তুর্য যে ওর আগেই ছিল। কোথায় গেল তাহলে? কম্বলের নিচ থেকে মাথা বের করে উঁকি দিয়ে দেখলো সারা ঘরে কোথাও তুর্যের কোনো হদিশ নেই। তড়াক করে উঠে বসলো রাইসা। গায়ের কম্বলটা ভালো মতো জড়িয়ে নিল। না, কোথাও নেই তুর্য। তবে কোথায় গেল? উঠে ফ্রেশ হয়ে বের হলো হোটেল রুম থেকে। সকাল হওয়ার দরুন মানুষের ভিড় বারটাও কম খানিক। রাইসা এগিয়ে গেল রিসেপশনে বসে ঝিমানো মেয়েটার দিকে। আমার একটা ইনফরমেশনের দরকার ছিল। রাইসের কথায় নড়ে চড়ে উঠল মেয়েটি। বলল, জি বলুন ম্যাম, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? তুর্য শিকদার নামের একজন ছিলেন আমার সাথে, রুম নং 401। উনি কি বাহিরে গেছেন? বলতে পারবেন আপনি? আমাকে 2 মিনিট সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। জি শিওর। মেয়েটি একটু ঘাটাঘাটি করে বললেন, চিন্তা করবেন না ম্যাম, স্যার সকল বিল প্লে করে দিয়েছেন। উনি আধা ঘন্টা আগেই বেরিয়ে গেছে। আমাকে বলে গেছেন আপনাকে যেন জানাই উনি জামানি ফিরে গেছেন। বিস্ময়ে মেয়েটার কথার কোনো উত্তর করতে পারল না রাইসা। চলে গিয়েছে মানে? ওকে তো কিছুই বলেনি। তাহলে কি ওকে ঠকালো তুর্য? ওদের যে কালকে বিয়ে হয়েছে সেই কথাও তো কাউকে জানানো হয়নি। আর কাল রাতে এত কিছু যে হলো তার কি হবে? ওর যে জীবনটা নষ্ট হয়ে যাবে। ও তো সাথে করে নিজের ফোনটাও আনেনি যে তুর্যকে এখন কল করবে। ওর গলা রোধ হয়ে আসছে। ও কিছু বলতে চাচ্ছে তবে পারছে না। ওকে কষ্টে শুধু বলল, ধন্যবাদ। ও দুপা ফিরিয়ে নেওয়ার আগে রিসেপশনের মেয়েটির ডাক পড়ল আবার। ম্যাম, এটা উনি যাওয়ার আগে দিয়ে গেছেন আপনাকে দেওয়ার জন্য। একটি খাম রাইসার হাতে ধরিয়ে দিল মেয়েটি। রাইসা সেটা নিয়ে হাঁটা ধরল বাহিরে। ইতিমধ্যে ওর চোখ থেকে পানি পড়তে শুরু করেছে। বুঝে গেছে তাড়াহুড়োই কত বড় ভুল করে ফেলেছে ও। খামটা খুলতে সেখান থেকে বেরিয়ে আসলে একটা 20 লক্ষ টাকা চেক। এটা কিসের টাকা? তবে কি তুর্য ওকে শুধু টাকার বিনিময়ে ভোগ করতে চেয়েছে? পরক্ষণে খাম থেকে বেরিয়ে আসলো একটা স্টিকি নোট। সেখানে ছোট করে জাস্ট দুটো অক্ষর লেখা, তোমার পাওনা। এবার যা বোঝার বোঝা গেল রাইসা। তুর্য ওকে বিয়ের নাম করে শুধু ইউজ করেছে। এবার কি করবেও? এই কথা তো কাউকে বলতেও পারবে না। আর বাড়িতে ওকে কেউ খোঁজে নিত নিজের ভুলে। অতিরিক্ত বিশ্বাসী হওয়ায় ছিল ওই কপালে। অত্যাধিক সকাল হওয়ায় দরুন পুরো রাস্তায় ফাঁকা পড়ে আছে। মাঝে মাঝে দু একটা গাড়ি চলছে। হোটেল থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই মনে হলো ওর পায়ের শক্তি বোধহয় ফুরিয়ে এসেছে। মাটিতে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করে উঠল রাইসা। কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে এভাবে কলঙ্কিত করে রেখে গেলেন আপনি? এবার আমি কোন মুখ নিয়ে ফিরবো বাড়িতে? কি বলবো? কোথায় ছিলাম আমি সারা রাত? আপনাকে অন্ধের মতো বিশ্বাস, এত কিছু করাটা কি আমার ভুল ছিল? তবে কেন আপনি এমনটা করলেন? কেন ধোঁকা দিলেন আমাকে? এই মুখ নিয়ে আমি কিভাবে বাড়িতে ফিরবো? হি আল্লাহ! তাকে তো হালাল ভাবে পেতে চেয়েছি, পেয়েছিলামও। তবে কেন তাকে এভাবে দিয়ে তাকে আবার কেড়ে নিলে তুমি? পেয়ে হারানোর কষ্ট যে মৃত্যুর চেয়েও কঠিন। কেন সে আমাকে ঠকালো? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বেঁচে থাকা যে দায় হয়ে যাচ্ছে। তবে আত্মহত্যা যে তুমি মহাপাপ বলে গণ্য করেছো, যার কোনো মাপ নেই। কিভাবে বাঁচবো আমি এবার? বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদতে লাগলো রাইসা। দুই হাত দিয়ে মুখ ঢেকে নিল। হেসকে উঠে গেল কান্না করতে করতে। স্বামী নামক পুরুষকে বিশ্বাস করে ঠকে গেল বেচারি। কি আছে ওর ভবিতব্যে? বেঁচে থাকার লড়াই কি চালিয়ে যেতে পারবেও? নাকি তিয়ানের মতন রাউসাও কোনো মহাপাপ করে দুনিয়ার আজাব থেকে মুক্তি দেবে নিজেকে? কোমলকে নিয়ে বাড়িতে ফিরেছে কিয়ান। তবে ড্রয়িং রুমে পা রাখতেই অবাক হলো ও। কেননা ও যেই মেডিসিন দিয়েছিল তাতে করে সকলের খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টা ঘুমানোর কথা। এখন বাজে সকাল 6টা, অথচ এখনও সকলে ঘুমিয়ে আছে। এটা কিভাবে সম্ভব?
কিয়ানের এক হাতের সাথে কোমলের এক হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দিয়েছে কিয়ান, যাতে করে বাড়িতে এসেও ওর সাথেই থাকতে হয় ওকে। কোমল দৌড়ে ওর মার কাছে যেতে চাইলো, তবে হাত আটকে থাকার কারণে পারল না। কিয়ানের দিকে অসহায় চোখে তাকাতেই কিয়ান আবার ওর কষ্টটা বুঝলো বোধহয় একটু, তাই কোমলের সাথে সাথে চলতে শুরু করলো কিয়ান। তবে হাত থেকে হ্যান্ডকাপ খুলল না ভুলেও। কোমল ডাইনিং টেবিল থেকে হাতে করে পানির জগ এনে এক এক করে সকলের মুখে পানি ছিটাতে লাগলো। এক একজন করে সকলের ঘুম ভেঙেছে, তবে চোখ এখনও একটু প্রশ্রয় পেলেই ঘুমিয়ে পড়বে এমন ভাব। এলিজা মেয়েকে কিয়ানের সাথে এমন অবস্থায় দেখে চটে গেলেন খুব। মেয়েও মার জ্ঞান ফিরেছে দেখে নাকা কান্না করে দিল। মা, কিয়ান ভাই আমায় মারার হুমকি দিয়ে জোর করে বিয়ে করে নিয়েছে। ভাইয়াই তোমাদের অজ্ঞান করে আমায় তুলে নিয়ে গেছে। এহেন কথায় বোম ব্লাস্ট হলো যেন ড্রয়িং রুমে। ঘুম উধাও হয়ে গেল চোখ থেকে সকলের। কোমল এখনও কেঁদেই চলেছে। এলিজা রেগে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন কিয়ানের গালে, তবে তাতে ওর কোনো হেলদোল হলো বলে মনে হলো না। কবুল, বউয়ের সাথে না হয় থাপ্পড়টা ফ্রিতেই নিলাম। এলিজা কটমট করে তাকিয়ে রইল কিয়ানের দিকে। পারে তো মেরে ফেলতো বোধহয় এই বেয়াদব ছেলেকে তিনি, তবে তিনিও যে কোনো অংশে কম নয় তা দেখিয়ে দেবে উনি। এই বেয়াদব ছেলের সাথে কখনোই মেয়েকে রাখবেন না তিনি। বাড়ির সকলে অবাক হলেও কেউ কোনো প্রতিবাদ করল না, যেন এ খুব স্বাভাবিক বিষয়। তবে অবাকতা কাটল না কারো। তবে কিয়ান সকলের দৃষ্টিকে এক প্রকার উপেক্ষা করে তিয়ানের কথা জিজ্ঞেস করতে নিয়েও করল না। যেহেতু তিয়ান এখানে নেই, তার মানে এখনও রুমে আছে সে। তবে কত সময় ঘরের দরজা আটকে বসে থাকবে তিয়ান? তাই কিয়ান ভাবলেও গিয়ে একবার ডেকে দেবে। ওকে তো বড্ড ভয় পায় তিয়ান, তাহলে নিশ্চয়ই ও ডাকলে না বের হয়ে পারবে না। কোমলকে সাথে করে টেনে নিতে চলল নিজের সাথে করে। তিয়ান এর ঘরের সামনে এসে দাঁড়িয়ে আগে গলা উঁচু করে 2-3 বার ডাক দিল, তবে তিয়ানের কোনো সারা শব্দ এলো না ভেতর থেকে। এবার দরজায় হাতের সাহায্যে বাড়ি মারল কিয়ান। 4 বারের সময় বাড়ি দিতে নিলেই ওরা দেখল তিয়ানের ঘরের দরজা ভেতর থেকে ছাপিয়ে রাখা ছিল, যার দরুন হালকা ধাক্কা লাগতেই খুলে গেল দরজা। দুজনে একসাথে রুমে প্রবেশ করলো। পুরো রুম অন্ধকারে ঢাকা। বাইরের আলোর ছিটে ফোটাও ভেতরে আসার কোনো রাস্তা খোলা আছে বলে মনে হচ্ছে না। কিয়ান দরজার পাশে হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিল। তাতে দৃশ্যমান হলো ঘরের নরকীয় দৃশ্য। সিলিং ফ্যানের সাথে তিয়ানের দেহটা ঝুলছে, জিভা বের হয়ে আছে কতখানি, চোখ দুটো খোলা। চোখ দেখে মনে হচ্ছে বেরিয়ে আসবে কোটর থেকে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সাথে সাথে চিৎকার করে উঠল কোমল। কিয়ান নিজের বুকে জড়িয়ে ধরল অর্ধাঙ্গিনীকে। ওর চোখ দিয়েও বেরিয়ে এলো 2 ফোঁটা পানি, তবে তা মুছে নিল তাড়াতাড়ি। পুরুষ মানুষ কান্না করছে সেটা দেখতে কিংবা শুনতে বড্ড বেমানান লাগে। কিয়ানের কাছে তো তাই। কষ্ট কান্নার মাধ্যমে প্রকাশ করলে কি আর কষ্ট কমে যায় যে কান্না করতে হবে? অথচ তিয়ান তাকে দেখো, গতকাল একটা মেয়ের জন্য কিভাবে কান্না করেছিল। মেয়েটার পা জড়িয়ে ধরেছিল পর্যন্ত, তবে মেয়েটি বিশ্বাস করেনি ছেলেটাকে। মৃত্যুর দুয়ারে ফেলে রেখে চলে গেছে। আচ্ছা, নীল যদি শোনে ওর জন্য তিয়ান সুইসাইড করেছে, তাহলে কি করবে নীলির? তিয়ানের মতো তো নীলিও ওকে ভালোবেসেছিল। সামান্য একটু ভুল বোঝাবুঝি তো হয়েছিল, তাই বলে ছেলেটার এভাবে চলে যেতে হবে? কোমলের চিৎকারে নিচের সকলে দৌড়ে ওপরে আসে। তিয়ানের ঘরের সামনে এসে সকলে বাকরুদ্ধ হয়ে যায়। জাহরা বেগম এক চিৎকারে লুটিয়ে পড়ল ফ্লোরে। মুহূর্তেই বিষাদের ছায়া ঘিরে ফেলে পুরো চৌধুরী প্যালেসে। বাদ জোহর জানাজার আয়োজন করা হয়েছে তিয়ানের। গরম পানি করে তাতে বড়ই পাতা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে গোসলে। মৃত ব্যক্তি বেশিক্ষণ রাখতে নেই। পুরো বাড়ি আতর বাতির ঘ্রাণে মমা করছে। একটু পরপর গোলাপ জল ছিটিয়ে দিচ্ছে কিছু মানুষ। বিয়েবাড়ির আয়োজন একদিনেই পরিণত হয়েছে কষ্টের সাগরে। পুরো বাড়ি এখনও একটুও বিয়ের সাজে, অথচ এই প্যান্ডেলের নিচে আজ বিয়ে নয়, বরং পাত্রের শেষ গোসল হচ্ছে। হায় জীবন, ব্যাপারটা সত্যি বেদনাদায়ক। যে এলিজা কথায় কথায় নিজের গম্ভীর ভাব প্রকাশ করত, সেই এলিজাও পর্যন্ত কেঁদেছে তিয়ানের জন্য। কিয়ানকে তিনি পছন্দ করত না, এমনকি বাড়ির কাউকে না। তবে তিনিও বলতে বাধ্য, তিয়ান ছেলেটা সত্যি খুব ভালো ডিসেস্ট ছিল। আশেপাশের লোকজন হা হুতাশ করছে, ছেলেটা খুব ভালো ছিল। তবে এমনটা করলো কেন? তবে এই কেনর কোনো উত্তর এখনও নেই। সকলে এখন বুঝে গিয়েছে ছেলেটি কিছুই করেনি। যদি সত্যি কিছু করতো তাহলে এমনভাবে কখনোই নিজের জীবন দিতে পারত না। বিধ্বস্ত মুমূর্ষ অবস্থায় বাড়ির মেন ফটক পর্যন্ত আসতে পা দুটো আপনা আপনি থেমে গেল রাইসার।
ও ভেবেছিল হয়তো বাড়িতে এসে হাজার প্রশ্নের মুখোমুখি হতে হবে ওকে। বাড়িতে নতুন বউ থাকবে, খুশিতে ছেয়ে থাকবে চারপাশ। তবে এই কাহিনী তো সম্পূর্ণ ভিন্ন। তবে ও নিজেই যে এমন চমকে যাবে বুঝতেই পারেনি। মুখ চোখ কিছুটা ফুলে ফেপে রয়েছে, অতিরিক্ত কান্না করার দরুন। রাস্তা থেকে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসেছে যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তবুও আরেকটু পানির ছিটা দিয়ে বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা রাখতে যাবে, তখনই দুজন বৃদ্ধ লোক গেট দিয়ে বের হতে হতে বললেন, আহারে, ছেলেটা বড্ড ভালো মিশুক ছিল গো। সকলের সাথে মার্জিত পূর্ণ ব্যবহার করতো। কি থেকে কি হয়ে গেল জানি। আত্মঘাতী কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা তাদের কখনো ক্ষমা করে না। তবুও বলবো আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। এসব শুনে রাইসা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে কিছুক্ষণ। অতঃপর দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই হৃদস্পন্দন হুড়হুড় করে বেড়ে গেল ওর। তিয়ানকে গোসল করিয়ে সাদা কাফন পরিয়ে খাটিয়ায় শোয়ানো হলো মাত্র। বাড়ির ভেতর থেকে একে একে সকলে এসে দেখে নিচ্ছে বাড়ির অন্যতম মানিককে, বাড়ির উজ্জ্বল নক্ষত্রটাকে। অকালে এভাবে সকলকে ছেড়ে চলে যাবে সেটা বোধহয় কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। ভাইয়া, চিৎকার করে দৌড়ে খাটিয়ার দিকে গেল রাইসা। তিয়ানের নিস্তব্ধ হয়ে যাওয়া দেহটা দেখে অনবরত হিসকি তুলে কাঁদতে লাগলো মেয়েটা। গম্ভীর মুখী হয় কিয়ানের সাথে তেমন একটা কথা না হলেও তিয়ানের সাথে ওদের সকল ভাই বোনের ভালোবাসাই ছিল ভিন্ন রকম। সকলের সাথে খুব সহজেই মিশে যেত তিয়ান। গলায় গলায় খাতির ছিল ওদের সকল ভাই বোনের। একসাথে কত খেলাধুলা করেছে ওরা। এই তো গতকালও কত সুন্দর সকলে মিলে একসাথে নাচানাচি হুড়োহুড়ি করলো। এর মধ্যে কি হলো যে ওর ভাইটা এভাবে এই খাটিয়ায় শুয়ে আছে? নিতর হয়ে পড়ে আছে তিয়ানের ফর্সা সুন্দর দেহখানি, যা এই মধ্যে আগের চেয়েও আরও দ্বিগুণ ফর্সা হয়ে গেছে, ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে নিজের দুঃখের কথা বিমালুম ভুলে গেল মেয়েটি। খাটিয়ায় হেলান দিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর রাতুল এসে রাইসাকে নিজের সাথে করে একপাশে নিয়ে গেল। রাইসা কালকে যে সারাদিন সারা রাত বাড়িতে ছিল না, এত ঝামেলার মধ্যে সেটা কারো নজরেই আসেনি। তিয়ান তো মরে গিয়ে বেঁচে গেছে, তবে রাইসার যে মরণে ভয় লাগে। ও যে এই জীবন নামক নরকে পুড়তে চায় না, তবে তাছাড়া যে আর কিছুই করার নেই। ও যে তিয়ানের মতন এত সাহসী নয়। তিয়ানকে নিয়ে যাওয়া হবে জানাজা পড়ানোর জন্য। খাটিয়ার প্রথম পায়া ধরলেন তিয়ানের বাবা সাদমান চৌধুরী। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে বর্ণ হয়ে আছে, চোখ রক্তিম লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক কেঁদেছেন তিনি। ছেলের খাটের পায়া কাঁধে নিতেই আবার হু করে কেঁদে দিলেন তিনি। কেঁপে উঠল তার সমস্ত শরীর। এই কাঁধেই একদিন ছেলেকে নিয়ে পুরো এলাকা ঘুরেছেন তিনি, অথচ আজ ছেলের লাশের খাটিয়া কাঁধে নিতে হচ্ছে তাকে। এও কি মেনে নেওয়া সম্ভব একজন বাবার পক্ষে? যেখানে ছেলের তার লাশের খাটিয়া বহন করার কথা ছিল, সেখানে তিনি ছেলের খাটিয়া বহন করছে। না চাইতেও ওই অন্ধকার কবরে রেখে আসতে হচ্ছে ছেলেকে। দুটোই যে তার বড় আদরের ছেলে। তার পাশের পায়া ধরেছে কিয়ান, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশের খাটিয়া বহন করছে। তবে ওর চোখ মুখে কোনো অনুভূতি প্রকাশ পাচ্ছে না। ওপর থেকে দেখা না গেলেও ভিতরের সাথে যুদ্ধ করে যে অনুভূতিকে মাটি চাপা দিয়েছে একমাত্র পরিবারের কথা ভেবে। বড় ছেলে হয়েও ও যদি ভেঙে পড়ে, তবে বাকিদের কে কে সামলাবে? সকলে ওর বাহিরেরটা দেখলেও ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়াটা কেউ দেখছে না। ভিতরে যন্ত্রণা যে কাউকে বলতে পারছে না, দেখাতে পারছে না কাউকে নিজের বুক চিরে ভেতরটা। তিয়ান ছোট হয়েও সবসময় আগলে রেখেছে ওকে। কোমলের 3 বছর বয়সে দেশ ছেড়ে চলে আসার পর পুরোপুরি ভেঙে পড়েছিল কিয়ান। হাসি খুশি ছেলেটা যেন কিছুদিনেই হাসতে ভুলে গিয়েছিল। বাড়ির সকলে এটাকে বয়সের দোষ বলে এড়িয়ে গেলেও তিয়ান সবসময় ওকে সাপোর্ট করেছিল। কোমলের সাথে যোগাযোগ করে ওই কিয়ানকে কোমলের সকল ছবি দিয়েছিল। বড় হলে কোমলকে ওর কাছে এনে দেওয়ার কথা বলেছিল। ওর একাকিত্ব দূর করার চেষ্টায় সবসময় মুখিয়ে থাকতো ছেলেটি। ভাইকে বড্ড ভালোবাসতো যে, সেই ভালোবাসা থেকে নিজের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে দেখেও এক মুহূর্তের জন্য মুখ ফুটে ভাইয়ের নাম বলেনি নীলির কাছে। এত কিছু করেছে যে ভাই ওর জন্য, সেই তিয়ানের জন্য ওর যে বুকটা মরুভূমি হবে না তা কিভাবে সম্ভব? তবে তা দেখানোর সব রাস্তা কি বন্ধ? পেছনের 2 খাটিয়া ধরেছে রাতুল আর ইরিশ। বন্ধু বলো, ভাই বলো, এই তিয়ানই ছিল ওদের। বাইরের ছেলেদের সাথে ওদের মেলামেশা খুব একটা ছিল না। যেখানে ওরা 3 জনই 100, সেখানে বাইরের ছেলেদের কোনো প্রয়োজন ছিল না কোনো দিন।
কিয়ানের সাথে ওদের যেমন দূরত্ব ছিল, ঠিক ততটাই ঘনিষ্ঠতা ছিল তিয়ানের সাথে। একসাথে বড় হয়েছে, খেয়েছে, খেলাধুলো করেছে, একসাথে পড়াশোনা করেছে। ওরা যে এক বয়সী ছিল। দুজনের চোখ দিয়ে অনবরত পানি ঝরে পড়ছে। একটু পরপর ফুপিয়ে উঠছে দুজনে। খাটিয়া কাজে তুলতে গেটের কাছ থেকে ভেসে আসলো হাহাকারের ধ্বনি। কোমল এই সকল বিষয়ে যেন একটু বেশি নীরব, তবে চোখ দিয়ে ওর পানি পড়ছে। সকলে 2 পা এগোতেই কোথা থেকে নীলি দৌড়ে এলো। তিয়ানকে নিয়ে যাচ্ছে দেখে এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে এসে জড়িয়ে ধরলো কিয়ানের পাজোড়া। আহাজারি করে কাঁদতে লাগলো মেয়েটা। ভাইয়া, ওকে নিয়ে যাবেন না প্লিজ। আমি ওকে একটু দেখতে চাই। দয়া করে ওকে একটু নামিয়ে দিন। আপনার পা ধরে ভিক্ষা চাইছি ভাইয়া। তবে কিয়ান কোনো উত্তরও করলো না। কাঁধের খাটিয়াও নামালো না কাঁধ থেকে। শক্ত হয়ে দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। নীলি আবার বলল, ও ভাইয়া, প্লিজ ওকে একটু শেষবারের মতো দেখতে দিন না আমায়। আপনিও তো কাউকে ভালোবাসেন, নিশ্চয় বুঝছেন আমার কষ্টটা। আমি ওকে বড্ড ভালোবাসি ভাইয়া। দোহায় আল্লাহর, একবার ওকে একটু দেখতে দিন। এবার যেন একটু টলল কিয়ান। একবার বাবার মুখের দিকে তাকালেন উত্তরের আশায়। সাদমান চৌধুরী ইশারায় বললেন নামিয়ে দিতে। ততক্ষণে সেখানে নীলির বাবা চাচারা উপস্থিত হয়েছেন। মেয়ের এমন আহাজারি তারা মেনে নিতে পারেনি, তাই শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এখানে। তারা সকলেই খবর পেয়েছিলেন। নীলিও খবর পেয়ে আসতে চাওয়ায় আটকে রেখেছিলেন। তবে মেয়ের আহাজারির কাছে হার মানতে হয়েছে সকলকে। তিয়ানের খাটিয়া নিচে নামিয়ে ওর মুখের কাপড় সরিয়ে দেওয়া হলো। নীলির চোখের পানি অনবরত ঝরেই যাচ্ছে। ও তিয়ানের মুখটা নিজের 2 হাতে রাজলাই রেখে একটু সময় তাকিয়ে দেখলো নিজের ভালোবাসাকে। হে তুমি কি করলে তিহান? তুমি তো জানো রেগে গেলে আমি এমন একটু আধটু রাগ দেখাই। তবে আজকে খুব বেশি রাগ দেখিয়ে ফেলেছি যে এভাবে আমাকে ছেড়ে চলে গেলে। তুমি তো জানো তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে সারা জীবন আমার হাত ধরে আমাকে আগলে রাখবে। তবে এই নশ্বর পৃথিবীতে আমাকে একা করে কেন রেখে চলে গেলে? আমার রাগ পড়লেই আমি তোমার কথা শুনতাম, বোঝার চেষ্টা করতাম তোমাকে। তবে তুমি যে আমাকে সেই সুযোগ দিলে না। আমাকে যে তোমার বাচ্চার মা বানালে না তিয়ান। ধোঁকা দিয়ে চলে গেলে তুমি আমাকে ছেড়ে। অথচ আমার যাওয়ার কথা ছিল তোমার আগে। বলেছিলে আমি যতদিন আমি বেঁচে থাকবো আমার হাত কখনো ছাড়বে না তুমি। তবে এভাবে কেন আমার হাত ছেড়ে দিলে তুমি? এই তিয়ান, ওঠো, দেখো আমি তোমার কথা শুনবো। আর এমন নাটক করতে হবে না, বন্ধ করো এসব। আমার আর ভালো লাগছে না কিছু। এভাবে শুয়ে থাকতে দেখতে একদম ভালো লাগছে না। তিয়ান, হ্যাঁ তিয়ান, ওঠো। হ্যাঁ তিয়ান, তিয়ান। হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ল নীলি, আর তাতেই ঘটল বিপত্তি। নোজ ব্লিডিং হতে শুরু করলো ওর। সেই রক্তে ভেসে গেল তিয়ানের সমস্ত শরীর। সকলে হতবাক হয়ে গেল এহেন কাণ্ডে। তবে কেউ কিছু বুঝে ওঠার আগে নীলি ঢলে পড়ল তিয়ানের খাটিয়ার পাশে। নীলির বাবা এসে 2 হাতে আঁকড়ে ধরল মেয়েকে। তবে হায়রে অসহায় নিয়তি। নীলিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তিয়ানের শিয়রে। সাজানো গোছানো যাদের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে আজ 2টো মানুষ মৃত্যুশয্যায় শায়িত। নীলির বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। নীলি ব্রেন ক্যান্সারে আক্রান্ত ছিল, যা ধরা পড়ে কিছুদিন আগেই। তবে তখন যে খুব দেরি হয়ে গিয়েছে। ওর হাতে বেশি দিন বাঁচার মেয়াদ ছিল না। সেই কারণে ভাইয়ের করুণ অবস্থা রেখেও বিয়ে করতে চেয়েছিল বেচারি। তবে একটা ভুল বোঝাবুঝিতে পুরো ধ্বংস হয়ে গেল 2টো জীবন, 2টো পরিবার। আদৌ কি ভুল বোঝাবুঝি, নাকি কারো তৈরি ছলনা? অতঃপর দুজনকে আবার একসাথে গোসল দেওয়া হলো চৌধুরী বাড়িতে। নীলির শেষ একটা ইচ্ছে ছিল, যা ও শুধুমাত্র ওর বাবাকে বলেছিল। ও মারা গেলেও যেন ওর কবর এমন কোথাও দেওয়া হয় যাতে ভবিষ্যতে ওর আর তিয়ানের কবর পাশাপাশি হয়। তাই মেয়ের ইচ্ছা পূরণ করতে তিয়ানের সাথে সাথে নীলিকেও শোয়ানো হলো তিয়ানের পাশের কবরে। মারা গিয়েও যেন পূর্ণতা পেল দুজনের ভালোবাসা। জানাজা শেষে ওদের কবরের সামনে দাঁড়িয়ে পাজামার পকেট থেকে এক টুকরো কাগজ বের করলো কিয়ান। কাগজটা সকলের তিয়ানের পড়ার টেবিলে পেয়েছিল কিয়ান। প্রথম সম্বোধন দেখে বুঝেছিল এটা নীলির উদ্দেশ্যে লেখা।
তাই তখন ওর পুরোটা পড়া হয়নি। ভেবেছিল নীলিকে কখনো দেবে কাগজটা, তবে নীলিও যে এভাবে ওর ভাইটার সাথে চলে যাবে তাও কখনোই বোঝেনি। হাতের কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলো নীলির কবরের উদ্দেশ্যে। প্রিয় নীলাঞ্জনা, তোমাকে আমি কতটুকু ভালোবাসি জানো নীলাঞ্জনা? ওই অসীম আকাশের মতো, যার কোনো শেষ নেই। সেই গভীর অতল সাগরের মতো, যার শেষ অবধি আজ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারেনি। তোমার আমার ভালোবাসার ভিতটা এভাবে ভেঙে যাবে আমি কখনোই বুঝিওনি, জানো? তুমি জানো তোমাকে আমি ভালোবাসি 4 বছর ধরে, অথচ তুমি কখনো জানলেই না তোমাকে ভালোবাসার বয়স আমার 1 যুগ পেরিয়েছে। নীল শাড়ি পরিহিত এক বাচ্চা মেয়ের প্রেমে পড়েছিল এই মন আরও 1 যুগ আগে, আর সেই মেয়েটি তুমিই ছিলে নীলাঞ্জনা। আমার প্রথম প্রণয় তুমি নীলি, আমার নীলাঞ্জনা। সেই ভালোবাসা আজ একটা জায়গাতে আটকে গেল, তোমার বলা সেই মরে যাওয়া শব্দটিতে। তুমি সত্যিটা জানতে চাওনি, তাই আমিও আর না বললাম তোমাকে, নইলে পরে তুমি বড্ড আফসোস করবে তোমার বলা সেই বিষাক্ত কথাগুলো বলার অপরাধে। শেষ পর্যন্ত শুধু একটা কথাই বলতে চাই তোমাকে, আমি নীলাঞ্জনা, আমি তোমাকে ঠকাইনি। আমি সত্যি বড্ডই ভালোবাসি তোমায়, দিন আর রাতের মতো। সত্যি আমার ভালোবাসার জীবনের এই শেষ মুহূর্ত পর্যন্ত আমি শুধু এটাই বলবো, ভালোবাসি আমার নীলাঞ্জনা। ইতি তোমার এক অসহায় প্রেমিক। চিঠির ওপর 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিজে একাকার হলো চিঠির কাগজ। এই নির্জন স্থানে কেউ দেখল না ভাইয়ের জন্য ভাইয়ের এই নীরব যন্ত্রণা। বিকেল পেরিয়ে ধরণীতে সন্ধ্যা নেমেছে। আস্তে আস্তে রাস্তাঘাটে বেড়ে চলেছে লোক সমাগম। হকাররা তাদের ছোট ছোট ঝুলি মাথায় কাঁধে বুকে জড়িয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছে। শহরের বড় বড় দালান জ্বলে উঠেছে রঙিন লাইটে। রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত স্থানে দেখা যাচ্ছে কিছু কুকুর রাস্তার ধুলো শুকছে। কবরস্থানে বড় বড় পিলারের সাথে জ্বলে উঠেছে সাদা ঝকমকে আলোর বাতি। সেই বাতির চারপাশে উড়ে বেড়াচ্ছে ছোট বড় অসংখ্য মশা। এখনও তিয়ান আর নীলির কবরের সামনে হাঁটু মুড়ে বসে আছে কিয়ান। চোখের পানি শুকিয়েছে বহু আগে, সাথে হাতের কাগজও শুকিয়ে গেছে। ইতিমধ্যে বহুবার পড়ে ফেলেছে চিঠিটা। ও ছাড়া আর কেউ দেখলো না নীলির প্রতি তিয়ানের এই অগাধ ভালোবাসা। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কিয়ানের। হাতের কাগজ তাকে সমর্পণে ভাঁজ দিল কয়েকটা, অথবা চিঠিটাকে সেখানেই মাটি চাপা দিয়ে দিল কিয়ান। তাদের সাথে মাটি চাপা পড়ল তাদের এই অসীম ভালোবাসা। উঠে দাঁড়িয়ে গা ছেড়ে আলগা করে নিল গায়ে ধুলো ময়লা। বেরিয়ে গেল কবরস্থান হতে। এবার বাড়ি ফিরতে হবে। সেদিকের খবর তো রাখতে হবে। ফোনটাও নিয়ে আসেনি সাথে করে, যে বাড়িতে কারোর সাথে যোগাযোগ করবে। আর বাড়ির কেউ চাইলেও ওর সাথে যোগাযোগ করতে পারবে না এই মুহূর্তে। বাড়ির হাহাকারে কমে এলো আস্তে ধীরে। সকলে নিস্তেজ হয়ে পড়ে রইল যে যার ঘরে। কারো তেমন কোনো মন মানসিকতা বা শক্তি নেই যে বাইরে বের হয়ে খাবার তৈরি করবে রাতের। সকলে অভুক্ত হয়ে রয়েছে এখনও। রাইসা নিজের রুমের খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। একদিনে এত কিছু সহ্য করা বড্ড দায়ী হয়ে পড়েছে ওর জন্য। চোখের পানি শুকিয়ে দাগ পড়ে গেছে, তবুও একটু পর পর সেই শুকনো স্থান আবার ভিজে উঠছে। ফ্লোরে পড়ে থাকা ফোনটা তুলে নিল হাতে। আবার কল লাগালো তুরজের নাম্বারে। এইবারও প্রতিবারের মতন যান্ত্রিক যন্ত্রটি জানান দিল অপর পাশে নীরবতা। ফের হাঁটুতে মুখ গুজে ডুকরে উঠল রমণী। জীবনে প্রথম কোনো সিদ্ধান্ত একা নিয়ে বাজেভাবে ঠকে গেল। এই দুঃখ কি আর আফসোস করলে ফুরায়? বিষাদের ছায় নীল হয়ে ওঠে অন্তরের অন্তরিক্ষ। বাড়ির গেট দিয়ে প্রবেশ করলো কিয়ানের গাড়ি। ঠিক সেই মুহূর্তে ওর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল অন্য আরেকটি গাড়ি। যেহেতু বাড়িতে অন্য আত্মীয় স্বজনও আছে, তাই কিয়ান সেই গাড়িটাকে তেমন একটা পাত্তা দিল না। ভেবেছে হয়তো কোনো মেহমান বেরিয়ে গিয়েছে। পার্কিংয়ে গাড়ি রেখে বাড়ির ভেতর প্রবেশ করলো কিয়ান। রাত 10:47। বাড়ির ছোট বড় সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত। কিয়ান এসে মায়ের কোল ঘেঁষে বসলো। সকলের মুখ থমথমে হয়ে রয়েছে। এই নিস্তব্ধতার মধ্যেও কোনো একটা হাহাকার রয়ে গেছে। ইতিমধ্যে আরেকটা কাণ্ড ঘটে গিয়েছে বাড়িতে, যা কিয়ানের সম্পূর্ণ অজানা। কিয়ান একবার পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নিল। না, কোথাও কোমলের টিকিটিরও দেখা নেই। কপাল কুঁচকে গেল সামান্য ওর। আবার মনে পড়ল ওর দজ্জাল শাশুড়ির কথা। সেই বা গেল কোথায়? এত তাড়াতাড়ি ঘুমানোর মহিলা তো উনি নন। তাহলে কুচকানো কপাল আরও খানিক বেশি কুচকে গেল। ওর দজ্জাল শাশুড়িটা এবার ওর বউকে নিয়ে চলে গেল না তো? যেহেতু সে বলেছিল আজকে চলে যাবে, তবুও কিয়ান ভেবেছিল আর যাই হোক এই পরিস্থিতিতে যাওয়ার কথা ভাববে না ইরিজা।
তবে যদি সত্যি ওর বউটাকে নিয়ে চলে যায় ওর দজ্জাল শাশুড়ি? বুকের ভেতর কোনো কিছু যেন মোচড় দিয়ে উঠল। এক হাত চেপে ধরলো বুকে। সারাটা দিন বউটার কোনো খোঁজ খবর রাখতে পারেনিও। নিজের ওপর নিজেই বিরক্ত হলো খুব কিয়ান। বসা থেকে ঠাস করে দাঁড়িয়ে গেল। আমার বউ কোথায় বাবা? সাদমান চৌধুরী চোখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে তাকালেন। এক ছেলেকে হারিয়েছেন, আবার এই ছেলে যদি জানে ওর বউকে ওর শাশুড়ি নিয়ে চলে গেছে, তাহলে না জানি আবার কি হয়। বাবার এভাবে মুখ ফিরে নিতে দেখে মুখটা আগের থেকে অন্ধকার হয়ে গেল কিয়ানের। ও মনে যাচ্ছে যেন ওর ধারণা সত্যি না হয়। বাবার থেকে উত্তর না পেয়ে এবার মাকে জিজ্ঞেস করলো। কি হলো মা? উত্তর দাও। কোথায় বউ আমার? তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে নিচে নামলো রাইসা। হাঁপাতে হাঁপাতে বলল, তোমার ফোন কোথায় ভাইয়া? কতগুলো কল করেছি, কোনো ধারণা আছে তোমার? একটু থামলো রাইসা, আবার বলল, ছোট মামি মাত্রই কোমলকে নিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। রাত 12টায় তাদের ফ্লাইট। প্রথমে রাইসার কথাটা বুঝলো না কিয়ান। পর মুহূর্তে ওর কথাটা ক্যাচ করতেই মনে পড়ে গেল একটু আগের বেরিয়ে যাওয়া গাড়িটার কথা। এবার সব ক্লিয়ার হলো ওর কাছে। মুহূর্তে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাড়ি থেকে। তবে এবার কোনো গাড়ি নিল না, নাহলে ওদের ধরতে পারবে না। ওদের নাগাল পেতে বাইক নিয়ে বের হলো কিয়ান। ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে চললো বাইকটাকে। মিনিট 10 চালানোর পরেই কোমলদের গাড়ির দেখা পেল কিয়ান। আর কিয়ানকেও নজরবন্দি করলেন এলিজা। ড্রাইভারকে বললেন তিনি যেন গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর কিয়ান যেন কিছুতেই ওদের ধরতে না পারে। মেন হাইওয়ে হওয়ায় রাস্তা পুরো ফাঁকা প্রায়, তাই ড্রাইভার সেই মোতাবেক এলিজার কথা অনুযায়ী গাড়ির স্পিডের কাঁটা পার করলেন। ঝড়ের গতিতে যেতে লাগলো গাড়িটা, সেই সাথে বাড়তে লাগলো কিয়ানের বাইকের গতি। গাড়ির খুব কাছে চলে এসেছে কিয়ানের বাইক। 2 থেকে 3 হাত দূরত্ব ওর কোমরের গাড়ি থেকে। তবে এই ফাঁকা রাস্তায় হুট করে কোথা থেকে যেন একটা বিশাল ট্রাক চলে আসলো কোমলদের গাড়ির সামনে। তবে ড্রাইভার তার কৌশলে বাঁক কেটে বেরিয়ে গেল সেখান থেকে। তবে কিয়ানের বাইক ওদের গাড়ির পেছনে হওয়াটাই সেটা ওর চোখে পড়েনি, যার দরুন কোমলটা বেরিয়ে গেলেও কিয়ান ট্রাকের সামনে পড়ে। আর মুহূর্তের মধ্যে ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে গেল কিয়ানের বাইক। আর ট্রাকটিও সেখান থেকে কেটে পড়লো হাওয়ার গতিতে। কোমলদের গাড়ি একটু দূরেই দাঁড়িয়েছিল, আর গাড়ির ভিতর থেকে এই দৃশ্য দেখতে ব্যস্ত কোমল। এলিজা আপন মনে ফোন নিয়ে ব্যস্ত। কিয়ানের এহেন মর্মান্তিক অবস্থা দেখে কোমলের চোখে এক মুহূর্তে যেন আনন্দের ঝিলিক খেলে গেল। তৃপ্তি নিয়ে দেখতে লাগলো কিয়ানের এই করুণ অবস্থা, ঠিক যেন 15 বছর আগে সেই দৃশ্য দেখল। ঠিক এভাবেই ওর বাবাও মারা গিয়েছিল। মুগ্ধ হলো ওর দু চোখ। তবে গাড়িতে বসে ঠিক মতো দৃষ্টিগোচর হচ্ছে না কিয়ান, তাই সহসা গাড়ির দরজা খুলে বাহিরে বেরিয়ে এলো। বুট জুতোর ঠকঠক আওয়াজ তুলে এগিয়ে এলো কিয়ানের দিকে। পরনে জিন্সের প্যান্ট, সাথে একটা স্কিনি টি শার্টের ওপর লেদারের জ্যাকেট। চোখ দুটো টানা করে স্মোকি মেকআপ করা, যার দরুন ওকে দেখতে খানিকটা মাফিয়া গার্লের মতোই লাগছে। কোমল এক হাঁটু ভাঁজ করে বসলো কিয়ানের মাথার কাছে। কিয়ান এখনও জ্ঞান হারায়নি, আধা আধো চোখে তাকিয়ে আছে ওর দিকেই। যেন জীবনের শেষ মুহূর্তেও কোনো কিছু দেখার তৃষ্ণা থাকে, তবে তা হলো কোমল। কোমল এক বিশ্রী ভয়ানক কুটিল হাসি দিল, বলল, মারা যাওয়ার আগে কিছু কথা জানাই তোমায়। এই কথাগুলো শুনে হয়তো তুমি যদি বেঁচেও থাকো, তবেও আমাকে আর ভালোবাসবে না, ঘৃণা করবে। তবে যে কষ্টটা তুমি পাবে সেটাই আমাকে প্রশান্তি এনে দেবে। তিয়ানের বিয়ের দিন নীলি যেই ভিডিও নিয়ে বাড়িতে এসেছিল, সেই ভিডিও আমি ওর ভাইকে দিয়েছিলাম। নীলিকে যেন ওই ভিডিও দেয়। তোমার প্রতি প্রতিশোধের তাড়নায় রাজিও হয়ে গেল বেচারা। ওই ভিডিও তো ফেক ছিল, তবুও এত ভালো রেজাল্ট আসবে বুঝতেই পারিনি। বেচারা তিয়ানটা মরে গেল। আর রাইসার সাথে কি করেছি জানো? তুর্যকে ম্যানিপুলেশন করে বিয়ে করেছে। এক রাত কাটিয়ে তোমার বোনকে ফেলে রেখে চলে গেছে। এই বেচারিও না জানিয়ে আবার কি করে। খারাপ লাগছে আমার, তবে তার থেকেও বেশি ভালো লাগছে এই ভাঙন দেখে। আর এখন তুমি, এবার বোধহয় তোমার পরিবারটা ভেঙে কাচের মতো টুকরো টুকরো হয়ে যাবে। আমার অতীত ধ্বংসের কারণ তুমি, তাই তোমার পরিবার ধ্বংস করে পুরো তোমাকেই ধ্বংস করে দিলাম আমি। একটু থেমে, যার ভুলে সুন্দর শৈশব হারালাম, যার ভুলে বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, যার ভুলের জন্যে আমি আস্তে আস্তে চোরাবালিতে ডুবে গিয়েছিলাম, যার ভুলের জন্য অন্ধকারে তলিয়ে গিয়েছিলাম, যার ভুলের জন্য আমি অতীত নষ্ট হলো আমার, তাকে কি করে এত সহজে ছেড়ে দিতাম মিস্টার জাইরিন চৌধুরী কিয়ান? ঠোঁট বাঁকিয়ে আবার একটা ক্রূর হাসি দিল কোমল। কিয়ান অবিশ্বাস চোখে তাকিয়ে রইল কোমলের দিকে। সেদিন তো ও শুধু কোমলকে চেয়েছিল বলেই এত কিছু হয়েছে। আর তাসরিফ চৌধুরীর মৃত্যুতে ওর দোষ কোথায়? হ্যাঁ, এটা ঠিক,
ওর সেই জেদের রেশ ধরেই এলিজা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর তাকে আটকাতে গিয়েই তাসরিফ চৌধুরী মারা যান। তাই বলে ওকেই দায়ী ভেবে নেবে কোমল? কথা যেন কণ্ঠে আটকে এলো ওর। এই কারণে ওর কলিজার টুকরো ভাই, ফুলের মতন পবিত্র বোন, ওর পরিবারটাকে এভাবে ধ্বংস করে দিল কোমল। এটা তো ওরও পরিবার না, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ কখনোই হতে পারে না। শি ইজ অ্যাবনর্মাল। ভালোই তো বেসেছিলাম, তার মূল্য এইভাবে দিলে? এ কথা শুনে একটা গা শিউরে ওঠা হাসি দিল কোমল। বলল, মিস্টার সো কল্ড হাজব্যান্ড, তুমি কি আমাকে তোমাদের ওই বাংলা সিনেমার চিপ অসহায় ভোলাবালা নায়িকা ভেবেছিলে? তবে শুনে রাখো, আই অ্যাম নট আ হিরোইন, আই অ্যাম আ ভিলেন, ওকে? উঠে দাঁড়ালো কোমল। বেশিক্ষণ এখানে থাকলে ফ্লাইট মিস হয়ে যাবে। 2 পা এগিয়ে যেতে কানে ভেসে এলো কিয়ানের ভঙ্গুর কণ্ঠ। তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসবো। পৃথিবীর সমস্ত দুঃখ যদি আমাকে দাও, তবু আমি তোমাকে চাইব। মিসেস কিয়ান চৌধুরী। এক মুহূর্তে যেন কোমলের পা জোড়া থমকে গেল, হৃদস্পন্দন জোরালো হলো ওর, মুখের অভিব্যক্তি পাল্টে গেল। তবে মুহূর্তের মাঝেই তা আবার পূর্ণ হলো ক্রূরতায়। হাঁটা শুরু করে ঠোঁট বাঁকিয়ে বলল, আমিও সেটাই চাই, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার অভাবে ধ্বংস হয়ে যাও, তুমি জীবন্ত লাশ হয়ে থাকো। একটু থেমে বলল, তবে যদি তুমি বেঁচে থাকো তবেই। অতঃপর গাড়িতে উঠে হাওয়া হয়ে গেল। চোখ বুজে আসলো কিয়ানের। জ্ঞান হারানোর পূর্বে মুখ থেকে না চাইতেও বেরিয়ে এলো দুটো বিষাদমাখা লাইন। তাকে তো শুধু একটু ভালোবেসেছিলাম, নিজের করে রাখতে চেয়েছিলাম। তাতে কি খুব বেশি পাপ করেছিলাম খোদা? অতঃপর পাড়ি জমালো ঘুমের অতল গভীরে। কি জানি এই ঘুম আর ভাঙবে নাকি। ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি সময়। এই সময় জার্মানিতে হাড় কাঁপানো শীত অবস্থান করে। সূর্যের দেখা মেলাভার, মৃদুবন্ধ তুষারপাত ঘটে চারপাশে। বাচ্চারা সেই তুষারপাতের মাঝে দৌড়াদৌড়ি করে, স্নোবল বানিয়ে ছোড়াছুড়ি করে নিজেদের মধ্যে। এমনকি মাঝে মাঝে বয়স্ক লোকেদেরও দেখা যায় করা কিনা শেষ বয়সে এসে মন খুলে বাচ্চার লোকে বাচ্চাদের সাথে খেলাধুলো শুরু করে দেন। সেই বিভীষিকাময় রাতে 2 মাস পেরিয়েছে। এই 2 মাসে একবারের জন্য কোমল কিয়ানের কোনো খোঁজ খবর নেয়নি। কিয়ান সেদিন মারা গেছে নাকি বেঁচে আছে সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই ওর। তবে ওর সাথে ইদানিং যেটা ঘটছে সেটা হলো হ্যালুসিনেশন। আগে সেই সমস্যা কম থাকলেও এবার দেশ থেকে ফিরে আসার পর যেন তা হুড়ুর করে বেড়ে চলেছে। মাঝে মাঝে ও কিয়ানকে দেখতে পায়, যে কিনা ছুরি নিয়ে ওকে তাড়া করে বেড়াচ্ছে। তবে ওকে ধরার আগেই আবার উধাও হয়ে যাচ্ছে। আবার দেখতে পায় সেই 15 বছর আগের দৃশ্য, যা দেখলে সেকেন্ডের মাথা খারাপ হয়ে যায় ওর। আবার এমন অনেক কিছু দেখে যেটা ওর স্মৃতি থেকেও মুছে ফেলতে চায়। ইচ্ছে করে সেই স্মৃতি মুছে ফেলতে নিজের মস্তিষ্ক থেকে। জার্মানির প্রাচীন বিশ্ববিদ্যালয় হাইডেলবার্গ ইউনিভার্সিটির প্রথম ইয়ারের স্টুডেন্ট কোমল। এতদিন বাংলাদেশে যে কোমল ছিল সেই কোমলের সাথে এই কোমলের যেন আকাশ পাতাল পার্থক্য। সেই কোমল ছিল মিষ্টভাষী, কোমল, চাঞ্চল, হাসি খুশি। আর এই কোমল যেন সম্পূর্ণ তার বিপরীত। এত বড় একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়েও কোনো বন্ধুবান্ধব নেই কোমলের। প্রতিদিন সকালে ড্রাইভার ওকে ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে যায়, আবার বিকেলে ইউনিভার্সিটি ছুটির সময় এসে নিয়ে যায়। এই সারাদিন সময়ের মাঝে কারোর সাথে কোনো প্রকার কথা বলে না ও। কেউ যদি বলতেও আসে তার সাথেও বলতে চায় না। সকলকে এক প্রকার অ্যাভয়েড করে চলে। বেশিরভাগ স্টুডেন্টই ওর থেকে দূরত্ব রেখে চলে। কোনো এক কারণে বেশিরভাগ স্টুডেন্টই ওর মেশে না। সেই কারণটা অবশ্য ওর তাকানোর ভঙ্গিমা। ওর কাছে যেটা নর্মাল সেটা অন্যদের কাছে অ্যাবনর্মাল। ও যদি কারোর দিকে তাকায় সেই লোক ওর তাকানোর ভঙ্গিতেই ভয় পেয়ে যায়, অথচ ওর দিক থেকে ও ঠিকভাবেই তাকায়। ইউনিভার্সিটি ঘেঁষে বেয়ে চলেছে নেকার নদী। সেই নদীর ধারেই এক কাঠের বেঞ্চে বসে আছে কোমল। দৃষ্টি নিবদ্ধ নদীর জলে, অনুভূতি শূন্য সেই বেগুনি মনের দৃষ্টি দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। হঠাৎ করে নিজের বাঁ পাশ থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে আসলো। ঘাটটা সামান্য কাত করে তাকালো সেদিকে কোমল। দেখলো বছর 2 কি 3 একটা বাচ্চা মেয়ে হাসছে আর দৌড়াচ্ছে, আর সেই বাচ্চাটিকে তাড়া করে বেড়াচ্ছে ওর থেকে 12-13 বছরের একটা কিশোর ছেলে। আস্তে আস্তে অবয়ব দুটি বড় হতে লাগলো এবং সেই অবয়ব দুটি পরিণত হলো কোমল আর কিয়ানের অবয়বে। কোমল হেসে দৌড়াচ্ছে আর কিয়ান ওকে ধরার জন্য তাড়া করে বেড়াচ্ছে। হুট করে হাওয়ায় মিলিয়ে গেল অবয়ব দুটি। তখনই ওর চোখে পড়লো গাছের পিছনে লুকিয়ে থাকা একটা লোকের দিকে, যে কিনা আগাগোড়া কালোতে মুড়ে রয়েছে, শুধু চোখ দুটো দেখা যায়। ওকে নিজের দিকে তাকাতে দেখে লোকটি আড়ালে লুকিয়ে পড়লো। ভাবলো একটুর জন্য বেঁচে গেছে।
তবে লোকটি বুঝতে পারল না কোমল তাকে দেখে ফেলেছে। কোমলের ভার্সিটির এক সিনিয়র ওকে গত সপ্তাহে প্রপোজ করেছিল, তবে ও তার রিজেক্ট করেছে। সেই সিনিয়র লোক দিয়ে ওকে স্টক করছে। প্রথম দিনে টের পেয়ে গেছে কোমল, তবে সেটা প্রকাশ করেনি। কোমল বাঁকা হাসলো, মনে মনে ভাবলো দেশ থেকে এসেছে 2 মাস হয়েছে, এখনো হাত পুজো করা হয়নি, এবার না হয় সেটা করেই নি। পিটপিট করে চোখ মেলে তাকালো কিয়ান। প্রথমে নজরে আসলো সাদা সিলিং, নাকে বুড়বুড় করে প্রবেশ করছে ফিনাইলের কড়া ঘ্রাণ, মৃদু ঠান্ডা হাওয়া দিচ্ছে এসি। চোখের সামনে ভেসে উঠল কোমলের স্নিগ্ধ মুখশ্রী। স্বর্ণ, অস্পষ্ট স্বরে আওয়াজ করে বলে উঠল কিয়ান। বাবা, আমি তোর মা। জাহরা চৌধুরী ছেলের হাত ধরে বসে আছেন মাথার কাছে। মায়ের গলার আওয়াজে চোখ বুজে পুনরায় তাকালো চারপাশে। কেবিনে আপাতত তেমন কেউ নেই। ওর এক পাশে ওর মা, অন্য পাশে রাতুল, আর সোফায় রাইসা ঘুমিয়ে আছে বুকে বই গুজে। আস্তে আস্তে মাথায় একটু চাপ প্রয়োগ করতে মনে পড়ে গেল সেই রাতের কথা। চৌতুরো পানিতে টইটুম্পুর হয়ে উঠল ওর, যা দেখে জাহরা চৌধুরী বিচলিত হয়ে পড়লেন মুহূর্তেই। কি হয়েছে বাবা তোর? চোখে পানি কেন? কোথায় কষ্ট হচ্ছে বাবা? বল মাকে। কিয়ান এক হাত তুলে বুকে আঙুল ঠেকিয়ে বলল, এখানে ব্যথা হচ্ছে মা। সে আমাকে ভালোবাসলো না, আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়ে চলে গেল। সে চলে গেল আমাকে মৃত্যুর মুখে ফেলে। ঠোঁট কেঁপে উঠল কিয়ানের, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো অনবরত। ছেলের এহেন কাণ্ডে কেঁপে উঠলেন মাও। চোখের পানি মুছে নিয়ে শক্ত কণ্ঠে বলল কিয়ান, যেখানে যাক না কেন আমি ঠিক ওকে খুঁজে বের করব। আমাকে শতবার ভাঙলে ওকে আমার সাথেই থাকতে হবে, না হলে যে আমি বাঁচবো না। ওকে ছাড়া মরে যাবি বুঝি? অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে দেখেছো কাউকে? ও অবশ্যই অক্সিজেন, যেটা ছাড়া আমি বাঁচবো না এক মুহূর্ত। শরীর এখন কেমন লাগছে বাবা? মা কথা ঘোরাতে চাইছে সেটা খুব ভালো বুঝতেই পারল কিয়ান, তবে মায়ের এই প্রশ্নের কোনো উত্তর দিল না। চোখ ঘুরিয়ে নিয়ে রাখলো জানালার দিকে অদূরে। কারো সাথেই এখন কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আধারের চাদরে ঢেকে গেছে পুরো ধরনী। জার্মানি স্ট্রিট লাইটগুলোর জ্বলে উঠেছে সারিবদ্ধভাবে। রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে কোমল, পুরো রাস্তায় ফাঁকা। হাঁটতে হাঁটতে হুট করেই একটা গলিতে প্রবেশ করলো। স্টকার বুঝতে পারেনি যে হুট করে এভাবে গলিতে ঢুকে পড়বে কোমল। একটু হালকা ছুটে গলির ভিতরে প্রবেশ করলো স্টকারটি, তবে গলিতে কাউকে দেখতে পেল না সে। পুরো গলি অন্ধকারে ছেয়ে আছে। দূর হতে আবছা আলো তীর্যক হয়ে প্রবেশ করছে গলিতে, তবে তা এতই ক্ষীণ যে অন্ধকার সেই আলোকে গিলে ফেলছে। লোকটা আস্তে ধীরে পা ফেলে সামনে এগোতে লাগলো। কিছুদূর গিয়ে নিজের পেছনে খুব কাছে কারো অস্তিত্ব টের পেল লোকটি। ভয়ে হাড় হিম হয়ে গেল লোকটার। অতঃপর খুব তাড়াতাড়ি ঘটে গেল কাজটি। মাথার তালু দিয়ে সূচালো কিছু ঢুকে একদম অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল। মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে লাগলো। হাত থেকে ক্যামেরা পড়ে গেল ফসকে। লোকটি ঠাস করে লুটিয়ে পড়ল মাটিতে। কোমল নিচ থেকে ক্যামেরা তুলে নিল। ক্যামেরা চেক করে দেখলো তাতে নিম্নে 550-র বেশি ওকে হবে ওর ছবি। ছবিগুলো ডিলিট করে দিল। অতঃপর ক্যামেরাটাকে সেখানেই ফেলে রেখে লোকটাকে ডিঙিয়ে গলির ওপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেল। এমন ভঙ্গিমা যেন কিছুই হয়নি, অথচ মাত্রই একটা খুন করে আসলো। মুখের অভিব্যক্তি যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, নাদান বাচ্চা। জার্মানির অন্যতম ধনী ব্যক্তির বর্গের মধ্যে আরা ফ্যামিলি অন্যতম। নিঃসন্দেহে এলিজা আরা একজন সফল ব্যবসায়ী। বাবার বিজনেস তিনি সামলান। বর্তমানে ব্যবসার কাজে সিঙ্গাপুরে গিয়েছেন তিনি। সকালবেলা খুব ভোরে ঘুম থেকে ওঠে কোমল। আজও তার ব্যতিক্রম নয়। ঘুম থেকে উঠে চলে গেল বাগানে। বাড়ির সামনে একপাশে রয়েছে এক ফুলের বাগান, যেখানে প্রতিদিন নিয়ম করে নানা রঙের ফুল ফোটে। কোমল গিয়ে কিছুক্ষণ ফুলগুলোর দিকে তাকিয়ে রইল। আস্তে আস্তে ওর চোখে হিংস্রতা ফুটে উঠল। অতঃপর রোজকার মতন আজকেও একটা একটা করে সমস্ত ফুলগুলো নিজের হাতের পিছনে পিষে ফেলতে লাগলো। দুমড়ে মুচড়ে গেল ফুলগুলোর হাতের মুঠোয়। একটা একটা করে সবগুলো ফুল পিষে ফেলতে ওর আধ ঘন্টা মতন সময় লাগলো। এই আধা ঘন্টা ওর চোখে এক ধরনের পৈশাচিক আনন্দ মিছিল করছে। তৃপ্তির হাসি বেরিয়েছে মুখ থেকে। ফুল ওর পছন্দ নয়, তবে মালিকে দিয়ে রোজ ফুল গাছগুলোকে যত্ন নেয়। প্রতিদিন নতুন ফুল ফোটে আর সেটা নিজ হাতে ধ্বংস করেও। অপছন্দের এই কারণে রোজ নিয়ম করে ফুলগুলোকে ধ্বংস করে। তাতে যেন অদ্ভুত তৃপ্তি পায়ও। নিজ কার্য করে বাড়ির দিকে গেল কোমল। মুখে ফুটে রয়েছে অনবদ্য তৃপ্তির হাসি। ওদের বাড়িটা পুরনো ধাঁচের তৈরি, লাল আর নীলের মিশেলে তৈরি বাড়ির ছাদ। দেওয়ালগুলো অফ হোয়াইট রঙের। বাড়ির সামনে একপাশে রয়েছে বিশাল বাগান,
অন্য পাশে গোল ফাউন্টেন, মাঝখানে একটা ডলফিনের মূর্তি, তার মুখ থেকে পানির ফোয়ারা বইছে। বাড়ির ভেতরে প্রবেশ করে সিঁড়ি দিয়ে নিজ কক্ষে চলে গেল কোমল। ফ্রেশ হয়ে ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। ঘড়িতে তখন সময় 9:30। টেবিলে বসতেই একজন ভদ্রমহিলা টেবিলে নাস্তা দিলেন। পুরো 10 জনের জন্য গড়ে ওঠা এই টেবিলে কেবলমাত্র কোমল একাই নাস্তা করছে, বাকি সবগুলো চেয়ার খালি পড়ে আছে। খাওয়ার মাঝে একবার পুরো টেবিলে চোখ বুলিয়ে নিল কোমল। ওর নানা নানি সুইজারল্যান্ডে গিয়েছেন ভ্রমণে, শেষ বয়সে এসে একটু ঘোরাঘুরি করে কাটাতে চান তারা থাকলে অবশ্য কোনো লাভ নেই, তারা কোমলের সাথে খুব একটা মেশে না। মোট কথা কোমলকে তারা বেশি সহ্য করতে পারে না, তার কারণও অবশ্য রয়েছে। এলিজা বাংলাদেশ থেকে ফেরত আসার পর তারা মেয়েকে নতুনভাবে সব কিছু শুরু করতে বলেছিলেন, তবে এলিজা একমাত্র মেয়ের তৎপরতায় নাকচ করেছেন সেই কথা। তার ধারণা ছিল পর কখনো তার মেয়েকে আপন করে নেবে না, তাই তিনি আর নিজের জীবন পুনরায় সাজাননি। তাই সেই ক্ষোভ কোমলের ওপরে ঝাড়ছেন ওর নানা নানি। খাওয়া শেষ করে কাঁধে ল্যাপটপের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে কোমল। বাইরে ড্রাইভার দাঁড়িয়ে আছে। ও গাড়িতে উঠে বসতে ড্রাইভার গাড়ি করে সোজা চলে গেলেন হাইডেলবার্গ ইউনিভার্সিটির উদ্দেশ্যে। হাইডেলবার্গ ইউনিভার্সিটির দিকটায় প্রতিদিনের তুলনায় আজকে ভিড়টা একটু বেশি। ভার্সিটি থেকে কয়েক কোষ দূরে একটা গলির মাথায় কয়েকটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের থেকে কিছুটা দূরে মানুষজনের ভিড়। আর সকালে এক পথচারী গলিতে একটা লাশ দেখতে পেয়েছে, সেই জন্য এই লোক সমাগম। কিছুক্ষণ পর একটা BMW এসে দাঁড়ালো সেখানে। গাড়ি থেকে নেমে এলো পেট মোটা করে একজন জার্মানি পুলিশ অফিসার, নাম জন ভাল্টন। বয়স তার 50-এর কোঠা পেরিয়েছে, চুলে বাঁকন ধরেছে কিছুটা। তিনি গাড়ি থেকে নেমে হেলে দুলে এগিয়ে গেলেন লাশের দিকে। লাশের সামনে হাঁটু ভাঁজ করে বসলেন, তার পাশেই তার সহকারী লি জুন হাঁটু মুড়ে বসলেন। লাশটাকে জহুরি চোখে পরখ করে নিজেদের ভাষায় জনের উদ্দেশ্যে বলল, এই নিয়ে 103 নম্বর খুন স্যার। খুনি সবসময় মেয়েদের চুলের এই অদ্ভুত নকশা করে কাটা ইউজ করে, যেন সন্দেহ মেয়েদের দিকে যায়। তবে আপনি বলুন, একটা মেয়ের দ্বারা কখনো একজন তাগড়া পুরুষকে খুন করা সম্ভব? তাও এটা নিয়ে 103টা খুন হলো একইভাবে। তবে এখনও পর্যন্ত কোনো ক্লু পাওয়াই গেল না এই খুনির। হতাশার শ্বাস ফেললেন লি জুন। জন ডাল্টন একটু ভাবুক হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, তবে তুমি কি একটা জিনিস নোটিস করেছো? অনেক দিন ধরে কিন্তু এই খুনগুলো বন্ধ ছিল। প্রায় 2 মাস পর আবার আমরা এমন লাশ খুঁজে পেলাম। হয়তো এই 2 মাস খুনি এখানেই ছিল না, নয়তো এমন কোনো কাজে বিজি ছিল যে কারণে 2 মাসও নিজ কার্য বন্ধ রেখেছিল। একটু থেমে লি জুনের দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, খোঁজ নিয়ে দেখা যায় এই 2 মাস কাকে কাকে খুব কম দেখা গেছে এই স্টেটে। লি জুন হ্যাবোধক মাথা নাড়ল। শহরের কোলাহল থেকে দূরে ফাঁকা একটা ব্রিজের ওপর পা ঝুলিয়ে বসে আছে কিয়ান। গাড়ি দাঁড় করানো ব্রিজের এক পাশে, দৃষ্টি নিবদ্ধ সুদূর আকাশে। হাসপাতাল থেকে রিলিজ সপ্তাহ পর হয়েছে, বাড়িতে থাকতে ভালো লাগছে না ওর। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি, শরীর বেশ দুর্বল এখনও। মেডিসিনের ইফেক্টে সারাদিন শুধু ঘুমিয়েই কেটে যায় ওর। একা দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে ওর, একটু মনটা হালকা লাগছে। তবুও বিষাদ ছেয়ে রয়েছে অন্তর জুড়ে। সারাদিন মস্তিষ্কে শুধু একটাই কথা ঘুরে বেড়ায় ওর, একটাই নাম কোমল, যাকে ভুলে যাওয়া এই জীবনে বোধহয় সম্ভব নয়। কোমলের গাড়ি ওই গলির পাশ দিয়ে যাওয়ার সময় সেদিকে চোখ খুলে ওর মুখে কুটিল হাসি ফুটে উঠল, চোখ দুটো চকচক করে উঠল। কাকা, গাড়িটা একটু সাইডে দাঁড় করান তো। ড্রাইভার কাকা মিসির গাড়ি এক সাইড দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোনো কিছু দরকার মামনি, আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না, আপনার কিছু করার দরকার নেই, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আসছি। মিসির সাহেব মাথা নাড়ালেন। কোমল গাড়ি থেকে নেমে ছোট ছোট পায়ে এগিয়ে গেল ভিড়ভাট্টার দিকে। লোকজনকে পেরিয়ে একটু এগিয়ে গেল লাশের দিকে। না। মেয়েলি চিৎকারে উপস্থিত সকলে তটস্থ হলো। কোমল লুটিয়ে পড়ল মাটিতে। কিছু লোকজন আর মহিলা কনস্টেবল এগিয়ে এসে ধরল ওকে। গাড়ি থেকে কোমলকে এভাবে লুটিয়ে পড়তে দেখে ড্রাইভার কাকা দৌড়ে গেলেন সেদিকে। কোমলকে ধরাধরি করে নিয়ে ওঠালেন গাড়িতে। চোখে মুখে পানি ছিটা দিতে আস্তে করে চোখ মেলে তাকালো কোমল। সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন।
জন ডাল্টন বিরক্ত বোধ করলেন। যখনই কোনো না কোনো কেস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তখনই কোথা থেকে এই মেয়ের উড়ে চলে আসে। রক্তে ফোবিয়া আছে এই মেয়ে, তবুও এমন বেখালি চলাফেরা করবে। জন ডাল্টন হলেন এলিজা আর পরিচিত লোক। এই পেশায় নিয়োজিত হওয়ার পর থেকে ওনার সাথে ভালো সম্পর্ক এলিজার। তবে জন ডাল্টন এর লাভ অনেক হয়েছে এ যাবৎকাল এলিজার সাথে ভালো সম্পর্ক রেখে। গাড়িতে বসে কুটিল হাসি আসলো কোমল। নিজ চোখে লাশ দেখে আলাদা একটা প্রশান্তি এলো নিজ মনে। ড্রাইভার কাকা একবার আর চোখে তাকালো কোমলের দিকে, আবার সামনে তাকিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। সময় পেরিয়েছে আরও কিছুদিন। কোমল লাইব্রেরির এক কোণে বইয়ে মুখ গুজে বসে আছে। তবে যে সে বই নয়, সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের বই পড়ছে, যেখানে রয়েছে অত্যাধিক নৃশংসতার বর্বর নির্যাতনের বর্ণনা। এগুলো পড়তে নাকি আবার আলাদা শান্তি। এইসব থ্রিলার বই পড়ে বিভিন্নভাবে খুনের বর্ণনা পেয়েছে ও। তবে ওর ভালো লেগেছে এই হেয়ার ক্লিপ ইউজ করার আইডিয়াটা। না তো কোনো প্রমাণ থাকে আর না তো কোনো সাক্ষী। তবে হুট করে ওর ধ্যান ভাঙে অধিক আওয়াজ পেয়ে। মুখের সামনে থেকে বই নামিয়ে চারপাশে উকি দিল। পুরো লাইব্রেরি ফাঁকা হয়ে রয়েছে। চেয়ার থেকে উঠে দাঁড়ালো কোমল। জানলা দিয়ে বাইরে তাকালো, দেখলো মাঠের একটা জায়গায় একটা লোককে ঘিরে স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট 3 তলার ওপর থেকে। তার উপর আবার যেই ভিড়, ওখানে কি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না। এভাবে একটা লোককে ঘিরে দাঁড়িয়ে থাকার কি আছে? কৌতূহল হলো কোমলের। হাতের বইটা তাকে নির্দিষ্ট স্থানে রেখে কাঁধে ব্যাগ নিয়ে পা বাড়ালো ওই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখার জন্য। নিচে নেমে ভিড়ের দিকে কিছুটা এগিয়ে যেতেই কানে ভেসে আসলো মৃদু সুরের মূর্ছনা। সুরটা ভীষণ চেনা চেনা ঠেকলো ওর নিকট, সেই সঙ্গে চিরচেনা কণ্ঠস্বর। পায়ের গতি বৃদ্ধি পেল আপনা আপনি। যতই সামনে এগোচ্ছে সুর যেন তাকে নিজের দিকে টেনে নিচ্ছে অদ্ভুত আকর্ষণে। যত এগোচ্ছে তত কোমলের মনে প্রশ্ন জেগে উঠছে, কে এই সুরের মালিক, যার কণ্ঠস্বর তাকে এভাবে টেনে নিচ্ছে? অন্ধকার একটা জায়গা, আলো ছিটে ফোটাও নেই কোথাও। তুর্য সেই আধারের মাঝে দাঁড়িয়ে আছে। আরও চারপাশ থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ ভেসে আসছে। আবার কোনো শিশু চিৎকার করে কান্না করছে আর বলছে, বাবা বাঁচাও আমাকে, ওরা যে আমাকে মেরে ফেলবে। তুর্য কানে হাত দিয়ে চিৎকার করে উঠল। থামো, আমি কারো বাবা নই। বন্ধ করো এই আওয়াজ। শুনছো তুমি? এই আওয়াজ বন্ধ করো। তবুও বন্ধ হওয়ার নাম নিল না এই কান্না, হাহাকার। উল্টে বেড়ে চলেছে ডাকার মাত্রা। বাবা 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 আমাকে বাঁচাও, ওরা মাম্মামকে কষ্ট দিচ্ছে, আমাকে মেরে ফেলতে চাইছে। তুমি কোথায় বাবা? আমাকে বাঁচাও বাবা, বাবা বাঁচাও বাবা। ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসলো তুর্য। কিছুক্ষণ আগেই হোটেল রুমে এসে শুয়েছে ও। এখনও 2-3 দিন সিঙ্গাপুর থাকতে হবে। তবে এই স্বপ্নের কোনো মনে খুঁজে পায় না ও। কিছুদিন ধরে এই একই স্বপ্ন প্রতিদিন দেখছে ও। কার বাচ্চা, কার মাম্মাম? ও তো এখনও বিয়ের কথা মাথায় আসতে মনে পড়ল বিয়ে তো করেছিল। একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে ও নিজেই। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করতে লাগলো। এক হাতে বুকের বাঁ পাশ চেপে ধরল, ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। মাথার চুল খামচে ধরে চুল টানতে লাগলো। কোনো কিছুতে এই অস্থিরতার মানে বের করতে পারছে না ছেলেটা। এলিজার সাথে সিঙ্গাপুরের একটা শহরে বর্তমানে রয়েছে তুর্য। বেশ কিছুদিন ধরেও বেশ নার্ভাসনেস কাজ করছে ওর মাঝে। রাইসার জন্য চিন্তা হয় ইদানিং ওর। মেয়েটা কেমন আছে এখন? ভালো তো রাইসাকে ও বেসেছিল, তবে কোমলের জন্য তখন কিছুই করতে পারেনি। মেয়েটিকে যে ও কথা দিয়েছিল সব পরিস্থিতিতে ওর পাশে থাকবে, সব কিছুতে ওকে সাহায্য করবে, সেই জন্যই রাইসাকে ও ওভাবে ফেলে এসেছিল। এখন আবার এই অদ্ভুত স্বপ্ন ওকে জ্বালিয়ে খাচ্ছে। মেয়েটার কোনো বড় বিপদ হলো না তো? না, এই যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। সিঙ্গাপুর থেকে ফিরেই মেয়েটার খোঁজ নিতে হবে একবার। খারাপ সত্তার অধিকারী অস্বাভাবিক একটা মেয়ে যদি কারো অধিক ভালোবাসার কবলে পড়ে নিজেও তার মায়ায় পড়ে তাকে ভালোবাসতে শুরু করে, তাহলে কি খুব বেশি পাপ হবে? কোমলের এই সুর চেনা ঠেকছে। অনেক নিজের কেউ হয়তো গাইছে এই গান, যাকে সে ভালোবাসে না, তবে কেন জানি তাকে নিয়ে ভাবে ইদানিং। আবার হুট করে সেই একটুখানি ভালোবাসা ঘৃণায় বিষেদে পরিণত হয়। ভিড় ঠেলে একদম সামনে গিয়ে দাঁড়িয়েছে কোমল। গান ততক্ষণে থেমে গিয়েছে। কিয়ান গিটার নিয়ে বসে আছে একটা চেয়ারে। ও সামনে গিয়ে দাঁড়াতেই উপস্থিত সকলে পিছিয়ে যেতে শুরু করলো। কোমল আর কিয়ান হয়ে গেল উপস্থিত সকলের মধ্যবিন্দু। কিয়ান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, এক পা করে পেছনে যেতে লাগলো। ওর থেকে 10-15 হাত দূরত্বে গিয়ে থেমে গেল।
গিটার নামিয়ে রাখলো একপাশে। তারপর হুট করে ঝড়ের গতিতে দৌড়ে এসে এগিয়ে গেল কোমলের দিকে। কোমল কিছু বুঝে ওঠার আগেই কিয়ান ওকে নিজের বুকে জড়িয়ে নিয়ে ঘুরানি দিল। উপস্থিত সকল স্টুডেন্ট হৈ হৈ করে উঠল। কোমলের হাত কিয়ানের গলা জড়িয়ে গেল নিজে নিজেই। পা হাওয়ায় ভাসতে লাগলো কোমলের। 4-5টা ঘুরানি দিয়ে আস্তে করে থামলো কিয়ান, তবে কোমলকে ছাড়ল না। কোমলও যেন স্তব্ধ হয়ে রইল কিয়ানের এহেন কাণ্ডে। নড়াচড়া করতে ভুলে গেল যেন মেয়েটি। কিয়ান কোমলের কপালে নিজের কপাল ঠেকিয়ে 2 হাতে রাজলাই কোমলের ছোট্ট মুখখানি তুলে নিল। দুজনের নিঃশ্বাস যেন মিশে যেতে লাগলো একে অপরের সাথে। কোমলের অস্থির শ্বাস প্রশ্বাস টের পেল কিয়ান। হার্ট যেন ফেটে বেরিয়ে আসবে বুক চিরে। তবুও মুখে কোনো অভিব্যক্তি নেই কোমলের। কিয়ান নিরুদ্বেগ স্বরে বলল, তুমি আমাকে ভালোবাসো স্বর্ণ। না। তোমার হার্টবিট ফাস্ট হচ্ছে। তোমার এই অস্থির শ্বাস প্রশ্বাসে বলে দিচ্ছে আমার এইভাবে তোমার কাছে আসা তোমার উপর প্রভাব ফেলেছে। তোমার হার্ট আমার স্পর্শে ফাস্ট হচ্ছে, তবুও বলবে তুমি আমাকে ভালোবাসো না? এবারও কোনো কথা বলল না কোমল। কেমন যেন ঘোরে আটকে গিয়েছে মেয়েটি। কোমলের ওই অনুভূতি শূন্য বেগুনি রঙের চোখের মণিতে তাকিয়ে এক মুহূর্তে যেন হুঁশ হারালো যেন কিয়ান। আলকোছে আঁকড়ে ধরল কোমলের নরম গোলাপি ওষ্ঠদায়। মুহূর্তেই কোমলের ছটফটানি শুরু হয়ে গেল। ছাড়া পেতে চাইল কিয়ানের থেকে। কিয়ান এক হাতে কোমলের 2 হাত আঁকড়ে ধরল, অন্য হাতে কোমলের কোমর পেঁচিয়ে ধরল যেন ছটফট করতে না পারে। সকল স্টুডেন্টরা হইচই শুরু করে দিল। অনেকে চিয়ার আপ করতে লাগলো। আসলে বিদেশের মাটিতে এসব কোনো ব্যাপার না, এইসব তাদের কাছে ডাল ভাত। এবার আর কোনো বাধা দিতে পারল না কোমল। সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর কিয়ান ছেড়ে দিল কোমলের ঠোঁটজোড়া। ফিসফিস করে বলল, আমাকে ধোঁকা দিয়ে বেঁচে যাবে ভেবেছ? এর শাস্তি স্বরূপ তোমাকে সারা জীবন আমার হয়ে থাকতে হবে। তুমি চাইলেও আর না চাইলেও মৃত্যু ছাড়া আমার থেকে তোমার মুক্তি নেই। আমার পরিবার ধ্বংস করে পালিয়ে যাবে, তোমার মাধ্যমে আমি আমাদের নতুন পরিবার গড়ে তুলব। একটু ঠোঁট বাঁকিয়ে হাসলো কিয়ান। দুষ্টু হেসে বলল, বাসাটাও তো করতে হবে বলো, না হলে নতুন পরিবার গড়ব কিভাবে? তুমি তোমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছ। পরিবারের ধ্বংসকারীকে ভালোবাসেন? কিয়ান উপর নিচ মাথা দোলালো নির্বিকার ভঙ্গিতে। ভাইয়ের খুনিকে ভালোবাসেন? এবারও কিয়ান উপর নিচ মাথা দোলালো। সে আপনাকে মারতে চেয়েছে, তাকে ভালোবাসেন? তৃতীয়বারের ন্যায় এবারও কিয়ান কোমলের কথায় মাথা দোলালো। কোমল অসহায় বোধ করলো যেন এবার এই ছেলেকে যাই বলে তাতে মাথা দোলায়। তো কি বলো জান, ফ্যামিলি করার প্রসেসিংটা শুরু করি তাহলে? তো বছর কোথায় করতে চাও তুমি? তোমার কোনো প্ল্যানিং আছে হানিমুন নিয়ে? তা তো কোমল কটমটিয়ে তাকালো কিয়ানের দিকে, চোখ দিয়ে যেন ভস্ম করে দিবে ও কিয়ানকে। অসভ্য লোক, বাসর আপনি স্বপ্নেই করুন। রোজই করে যান। কিয়ান কোনো উত্তর দিল না। ও তো কোমলের ঠোঁটের দিকে তাকিয়ে রয়েছে, যা কথা বলার কারণে নড়ে চড়ছে অনবরত। এক পর্যায়ে দ্বিতীয়বারের মতন কিয়ান ঠোঁট ডুবিয়ে দিল কোমলের ঠোঁটে। শুষে নিতে চাইলেও যেন সকল মিষ্টতা। কোমল এবার আর সহ্য করতে পারল না কিয়ানের এই অত্যাচার। মিনিট 2-এর মধ্যেই জ্ঞান হারিয়ে ঢলে পড়ল কিয়ানের বক্ষে। কোমলের ঠোঁট জোড়া ছেড়ে দিল কিয়ান। কিছুক্ষণ তাকিয়ে রইল কোমলের এই স্নিগ্ধ মুখশ্রীর দিকে। কতদিন ধরে দেখে না ওকে। ওর কাছে তো বহু বছর লেগেছে এই কয়দিন। ওর পুরো মুখে একবার চোখ বুলিয়ে ওকে 2 হাতে আগলে নিল। পাজা কোলে তুলে নিয়ে হাঁটা ধরল গাড়ির দিকে। একবার ঘাড় কাত করে পিছনে তাকিয়ে স্যালুট ঠুকলো সকলকে। সকলে হাত নাড়িয়ে বাই করলো। নিজের অ্যাপার্টমেন্টে কোমলকে নিয়ে বসেছে কিয়ান। নিজের ঘরে এনে বিছানায় ওকে শুইয়ে দিয়ে 2 হাত একসাথে করে হ্যান্ডকাপ লাগিয়ে নিল আগে হাতে। কোমলের গায়ের ড্রেস খুলে নিজের পরনের শার্ট পরিয়ে দিল ওকে। নিজে ওর সাথে শুয়ে পড়ল বিছানায়। এক হাতে ওকে নিজের উন্মুক্ত বুকে জড়িয়ে নিয়ে অন্য হাতে একটা সেলফি তুলল নিজেদের। অতঃপর সেটা সেন্ড করে দিল এলিজার হোয়াটসঅ্যাপ নাম্বারে। মেসেজ সেন্ড হতেই ফোন বন্ধ করে রাখলো। শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করলো, এবার দাজ্জাল শাশুড়ি বুঝবে কত ধানে কত চাল। একটা নরম চুমু খেলো কোমলের কপালে। এবার একটা ঘুম দেওয়া দরকার। কতদিন ধরে ঠিক মতো ঘুমোনো হয় না, তাই শক্ত করে জড়িয়ে ধরল কোমলকে। ওর গলায় মুখ গুজে লম্বা শ্বাস নিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। অন্যদিকে এলিজা সিঙ্গাপুরে একটা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে ব্যস্ত। তার ফোন রয়েছে তুর্যের কাছে। তুর্য বাইরে গিয়েছিল একটা জরুরি কাজে। তখনই এলিজার ফোনে একটা নোটিফিকেশন এলো। ফোনে লক থাকায় ও শুধু ওপর দিয়ে দেখলো একটা ফটো এসেছে আননোন নাম্বার থেকে। ভাবলো হয়তো কোনো ইম্পর্টেন্ট কিছু হবে।
কেননা এলিজাকে দরকার ছাড়া কেউ মেসেজ দেবে বলে তো মনে হয় না। তখনই ওর ফোনে কোমল এর ড্রাইভারের নাম্বার থেকে ফোন এলো। ও কল রিসিভ করে কানে ধরল, কিছু বলবে তখনই অপর পাশ থেকে ভেসে এলো মিসিরের উত্তলা কণ্ঠস্বর। কমল ম্যাডামকে একটা ছেলে এসে তুলে নিয়ে গেছে। অসভ্যতামি ও করেছিল ম্যাডামের সাথে। তুর্যের ভ্রু কুঁচকে এলো সামান্য। তুমি কোথায় ছিলে তখন? আমি তো গিয়েছিলাম ওনাকে আটকাতে, উল্টো আমাকে শাসিয়ে ধরলো। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, বলে দিও তোমার বড় ম্যামকে। ছেলেটাকে চেনো তুমি? না, তবে ছেলেটাকে দেখে বাংলাদেশি মনে হলো। তুর্য একটু ভাবল, অতঃপর বলল, হ্যাঁ, ওটা তোমার ম্যামের হাজব্যান্ড। এখন রাখো, আমি মিটিংয়ে রয়েছি। অতঃপর একটা মিসকে হাসি দিয়ে বলল, এই সুবাদে যদি আমারটাও ঠিক করে নিতে পারি তাহলেই হয়। আল্লাহ তুমি দেখো, আমিন। নিজেই দোয়া পড়ে নিজেও আমিন পড়ল। মিটিং রুমে ঢুকে এলিজাকে তার ফোন দিয়ে বলল, ম্যাম, আপনার হয়তো ইম্পর্টেন্ট কোনো মেসেজ এসেছে। এলিজা তুর্যের কথায় ভ্রু কুঁচকে নেয়। এই সময়ে তাকে আবার কে ইম্পর্টেন্ট মেসেজ দেবে? লক খুলে ফোন চেক করে আননোন নাম্বার থেকে আসা ছবিটি দেখে এলিজার চোখ ছানা ভরা হওয়ার উপায়। রাগে চোয়াল কটমট করে উঠল এলিজার। রাগে চিৎকার করে উঠে নিয়েও চিৎকার করল না। এখন তো সেই পরিস্থিতিতে নেই তিনি। তাই মিটিংয়ে উপস্থিত সকলকে বলল, এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাকে এখনই জার্মানি ফেরত যেতে হবে। প্লিজ ডোন্ট মাইন্ড। নো। ও শিওর আছে, নিজের চার্লসের কাছে টাকাটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনি এখন আসতে পারেন। ওনাদের ধন্যবাদ বলে সেখান থেকে বেরিয়ে গেল এলিজা। কনফারেন্স রুমে দরজা ঠেলে বেরিয়ে আসতেই পেছন থেকে ওনাকে ডেকে উঠল তুর্য। কি হয়েছে ম্যাম? এনিথিং রং? নো। আমার একটা কথা বলার ছিল। বলে ফেলো। আমার কিছুদিন ছুটির প্রয়োজন। পা থেমে গেল এলিজার। ভ্রু কুঁচকে তাকালো তুর্যের পানে। তোমার আবার কিসের জন্য ছুটি দরকার? আমাকে একটু বিড়িতে যেতে হবে। কুচকানো ভ্রু আরো খানিকটা কুচকে গেল এলিজার। কেন? একটু দরকার ছিল, ইমার্জেন্সি। হাঁটা শুরু করলো এলিজা। পিছনে না তাকিয়েই বলল, 1 সপ্তাহের মধ্যে ফেরত আসবে। ওকে ম্যাম। ওয়াশরুমের বেসিনে ভর দিয়ে দাঁড়িয়ে আছে রাইসা। মাত্রই বমি হলো ওর। গত 1 সপ্তাহ যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না, কাউকে কিছু বলতেও পারছে না। এই কথা যদি কেউ জানে তাহলে ওকে জানে মেরে ফেলতে 2 বার ভাববে না। তার উপর যদি ওর মার কানে যায় এই খবর, তাহলে তো আজকেও শেষ। পাশেই পড়ে রয়েছে প্রেগন্যান্সি কিট, যাতে পজিটিভ মার্ক উঠে রয়েছে, মানে ও মা হতে চলেছে। ওর কাছে এটা অস্বাভাবিক হলেও বাইরের মানুষ এটা খারাপভাবে নেবে। কেউ তো আর জানে না ও বিবাহিত। চোখ মুখে একটু পানি ছিটিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো ওয়াশরুম থেকে। তবে বাইরে যে স্বয়ং ওর মা দাঁড়িয়ে রয়েছে সেটাও অবগত নয়। শরীর দুর্বল থাকার কারণে হাঁটতে বেশ বেগ পোয়াতে হলো ওকে। তাও কোনো রকমে হেঁটে বাইরে এসে মায়ের মুখোমুখি হলো। মাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের বাম হাতখানা নিজের পেছনে লুকিয়ে ফেলল রাইসা। রাইসার মা রাফা বেগম ভ্রু কুঁচকে তাকালেন মেয়ের দিকে। ওনার চোখে স্পষ্ট দৃষ্টিগোচর হয়েছে মেয়ে তার নিজের পেছনে কিছু লুকিয়েছে। এমনিতেই কিছুদিন ধরে নিজের অবিবাহিত মেয়ের এই আজব কাণ্ড কারখানা তাকে বিস্মিত করছে। আবার আজকে কিছু লুকাতে চাইছে। এতদিন যে সন্দেহ ছিল সেই সন্দেহের পারদ এবার যেন আরও হুড়হুড় করে বেড়ে গেল। মেজাজটা খারাপ হলো ওনার। তাই তিরিক্ষি মেজাজ ধরে রেখে মেয়েকে ধমকে উঠলেন রাফা বেগম। কি হয়েছে তোর? মায়ের এমন বাসখাই কণ্ঠে কেঁপে উঠল রাইসা। নিজের পেছনে লুকানো হাতের মুষ্টি আর জোরালো শক্ত হলো। অন্য হাতে পেঁচিয়ে রাখা জামার অংশ আরও জোরে চেপে ধরল। আমতা করে বলল, কই না তো, কি হবে? তাহলে এমন দুর্বল লাগছে কেন তোকে? আসলে কিছুদিন ধরে পড়াশোনার অনেক চাপ যাচ্ছে, তাই আর কি। ওকে থামিয়ে দিল রাফা বেগম। এগুলো তো একটা অবিবাহিত মেয়ের জন্য ভালো লক্ষণ নয় রাইসা। সত্যি করে বল তোর কি হয়েছে? সত্যি বলছি মা, আমার কিচ্ছু হয়নি, জাস্ট এমনি আর কি। কি লুকাচ্ছিস তুই তোর পিছনে? দেখি হাত বের কর। মায়ের কথায় রাইসার মুখের আলো ফুস করে নিভে গেল। এখন আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর। কি বলবে এবার ও মাকে? কই কিছু না তো।
কিছু না, তাহলে হাত এভাবে পেছনে লুকিয়ে রেখেছিস কেন? তুই বের করবি নাকি আমি জোর করব? মা, রাফা বেগম এক ঝটকায় টেনে ধরল রাইসার হাত। ওর আর কোনো কথাই শুনলেন না তিনি। রাইসার সাথে এক প্রকার জোরাজুরি করে ওর হাত থেকে প্রেগনেন্সি কিটটা নিলেন তিনি। কিটে পজিটিভ মার্ক দেখে সপাটে এক চড় মেরে দিলেন মেয়ের গালে। চুলের মুঠি ধরে জিজ্ঞাসা করলেন, কার পাপ পেটে নিয়ে ঘুরছিস? সত্যি করে বল, এই বাচ্চা কার বল? চোখ থেকে অনবরত পানি ঝরতে লাগলো মেয়েটার। এখন কি বলবে ও? না, ওর কোনো সাক্ষী আছে আর না তো কোনো প্রমাণ। কি বলবে এবার মাকে? কিভাবে বলবে এটা পাপ নয়? ওর বাবুনির বাবা আছে। রাফা বেগম চুলের মুঠি এমনভাবে ধরে রেখেছে যে ব্যথায় কুকিয়ে উঠছে রাইসা। তবুও মুখ ফুটে কিছুই বলছে না। মেয়ের এহনো নির্জীবতায় মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল রাফা বেগম। ফ্লোরে লুটিয়ে পড়ল রাইসা।